আমি হচ্ছে 3 ক্লাস থেকেই কেন জানি হুম। আমার ডাক্তার এই পেশাটার প্রতি আলাদা একটা ভালোবাসা শুরু হয়। আমার দাদু মানে আমার মার বাবা হ্যাঁ। উনি ব্লাড ক্যান্সারে মারা গেছিলেন এবং একটু মানে বেশ কষ্ট পেয়ে মারা গেছিলেন। তো আমার মার ভিতরে একটা আফসোস মতোই বলা যায় যে একটা ডাক্তার হয়তো পরিবারে থাকলে কিংবা আত্মীয়স্বজন কাছাকাছি থাকলে হয়তোবা তার বাবাকে এতটা কষ্ট পেয়ে মারা যেতে হতো তোমার না। নানু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। আমার এই অনুষ্ঠানটা শুরু করার মুহূর্তে আমার ফিলিংসটা হচ্ছে মানে আমি তো জীবনে কম ব্রিলিয়ান্ট পাবলিক দেখি নাই বা মানুষ দেখি নাই। কিন্তু যে আমার আজকে গেস্ট ওকে আমার ১ম প্রশ্নটা করতে ইচ্ছে করছে, কেন এত ব্রিলিয়ান্ট হতে হবে মানুষকে? বাই দ্য ওয়ে ওর কাছে আমি যাবো। আমার চেয়ে বয়সে অনেক জুনিয়র, ওকে আমি তুমি বলে সম্বোধন করব। আজকের এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্যে। এবং আমি রিকোয়েস্ট করব যারা ফেসবুকে কিংবা ইউটিউবে দেখছেন, সবাই এটা শেয়ার করে রাখবেন। আপনার জন্য তো অবশ্যই, পাশাপাশি আপনার সন্তানদের জন্য। হুইচ ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। অ্যান্ড দিস ইস ভেরি এক্সক্লুসিভ ইন্টারভিউ, ব্যাপারে কোনো সন্দেহ নাই। খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন দয়া করে। নামটা একটু বলো ভাই তোমার? আমার নাম সুশোভন বাছার। সুশোভন বাছার। এরকম একটা ইউনিক নাম তো আমি কখনো শুনি নাই। কে রেখেছে এটা? এটা আসলে আমাদের যে বাছার যে নামটা এটা আসলে একটা টাইটেল। এটা সাতক্ষীরার দিকে অনেক মানুষই এটা খুব ভালোভাবে চেনেন। এটা যদিও এদিকে একটু আননোন। আচ্ছা, আমি ১ম এই আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে ও কতটা ব্রিলিয়ান্ট। তোমার এসএসসি রেজাল্ট কি? জিপিএ 5 এবং আমি বৃত্তিও পেয়েছি। জিপিএ 5 কি, এটা কি গোল্ডেন জিপিএ 5 না? হ্যাঁ, গোল্ডেন, গোল্ডেন। গোল্ডেন এ আচ্ছা। প্লাস। ইন্টারের? ইন্টারেও গোল্ডেন এ প্লাস গোল্ড। এবং বৃত্তি পেয়েছি। তুমি কোথায় চান্স পেয়েছো? আমি ঢাকা মেডিকেল কলেজে এবং জাতীয় মেধায় ১ম স্থান অধিকার করেছি। এটা কেবল শুরু। ও সারা বাংলাদেশে মেডিকেলে ফার্স্ট। ঠিক আছে? এবং আমার এখানে এসছে আপনাদের জন্য কিছু কথা বলার জন্যে। সব ছাত্ররা বিশেষ করে আজকের এপিসোড একটু মনোযোগ দিয়ে দেখো এবং ডেফিনিটলি ওকে তোমরা চিনবা। হয়তো অনেকে দেখেও ফেলেছো। একটু শৈশব থেকেই আমরা শুরু করি। তোমার গল্পটা একটু জানার হুম। চেষ্টা করি। আমি ছোট থেকেই চেষ্টা করেছি নিজে নিজেকে ডেভেলপ করার বা শেখার হ্যাঁ। আমার বাবা হচ্ছেন শিক্ষক এবং আমাদের যে বংশ অর্থাৎ বাবাদের দিক থেকে বেশিরভাগই শিক্ষক এবং অন্যান্য বড় অনেক পজিশনেও আছে। তো তোমার বাবা শিক্ষক বলতে হ্যাঁ, স্কুলের সে স্কুলের শিক্ষক। আমাদের বেসটা হচ্ছে সাতক্ষীরা আশাশুনি এলাকায়। কিন্তু আমার বাবা এসএসসির পরেই খুলনায় শিফট করে এবং আমার জন্ম খুলনায় এবং আমার বেড়ে ওঠাটাও খুলনায়। সো কয় ভাই বোন তোমরা? আমি একমাত্র ছেলে। তুমি একমাত্র ছেলে। সো তুমি যেটা বলছিলে যে পড়াশোনা, তুমি একমাত্র ছেলে হলে তো বাপ-মায়ের দিক থেকে অনেক চাপ দেওয়ার কথা। তোমার ক্ষেত্রে কি হয়েছে? না, বাবা-মা আমাকে কখনো ওভাবে চাপ দেয়নি। কেন জানি তাদের একটা বিশ্বাস ছিল আমার উপরে। আচ্ছা। হ্যাঁ, কারণ এটার কারণ এটাই যে বাবা যখন অনেক ছোট ছিলাম, আদর্শ লিপি এরকম বই কিনে দিয়েছিলেন পড়ার জন্য। হ্যাঁ। তো তখন মানে প্রনাউন্সিয়েশনটা শিখতে হয়েছে। কিন্তু সম্পূর্ণ লেখাটা চেনা, অক্ষর চেনা এটা সম্পূর্ণ আমি নিজে করছি। খুব ১ টা ২ টা, বেশি হলে ১ টা ২ টা মাকে দেখিয়ে দিতে হয়েছে। আর বাংলা বলেন বা ইংরেজি বলেন সব বর্ণমালা আমি নিজেই করছি। মানে নিজেই শিখছি ও ছোট থেকেই। ও তো সেখান থেকেই মা এবং বাবার বা আত্মীয়স্বজন যাই বলেন বা টিচার্সদের কথা বলেন, হ্যাঁ। তাদের এক্সপেকটেশনটা ধীরে, ধীরে গ্রো করতে থাকে আমার প্রতি। তোমার লেখাপড়া ভাল লাগতো? আমাদের তো সবারই তো খারাপ লাগে। আমার ভাল লাগে না। হুম। লেখাপড়ার কথা শুনলেই আমাদের গায়ে জ্বর চলে আসে। হ্যাঁ, রাতের বেলা অন্য কাজ করলে আমাদের ঘুম আসে না। শুধু পড়ার টেবিলে বসলেই আমাদের ঝিমুনি চলে আসে। তো তোমার ক্ষেত্রে কি হতো আসলে? আসলে এটা আমার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলেনি। একটা কারণ আছে। কারণ আমার বাবা আমি ছোট থেকেই যখন আমি দেখছি পড়াশোনা জাস্ট। আচ্ছা। আর বাবা সবসময় পড়াশোনা নিয়ে থাকতেন এবং ছাত্রছাত্রী নিয়ে থাকতেন। ও যে কারণে আমি মানে ছোট থেকেই শুধু দেখছি বই খাতা এবং পড়াশোনা। যে কারণে আমি ওটার সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিই। আচ্ছা। মানে পড়াশোনাটা কখনো আমার কাছে বিরক্তির কিছু বলে মনে হতো না। ক্লাসেও তুমি কি মানে সবসময় ফার্স্ট হতে? হ্যাঁ, আমি সবসময় ফার্স্টই ছিলাম। আচ্ছা। তোমার কাছে কখনো চাপ মনে হয় নাই যে আমাকে প্রতিবারই ফার্স্ট হইতে হবে, আমি আ শিক্ষকের ছেলে? না, চাপ কখনো নিইনি। হ্যাঁ, এটা আসলে আমরা তো মানুষ। অবশ্যই একটা চাপ বা এক্সপেকটেশন এরও একটা চাপ থাকে। কিন্তু আমি ওটাকে খুব একটা গুরুত্ব কখনো দিইনি। আমি শুনেছি এরকম যে ফ্যামিলিগতভাবে সবাই চাচ্ছিল তুমি যাতে বড় হয়ে ডাক্তার হও। হ্যাঁ। এটা কেন? না, এটা আমার নিজেরও একটা ইচ্ছা আছে। কারণ আমি ডাক্তার ব্যাপারটাই আমার কাছে অন্যরকম লাগে। আমি ছোট থেকে বিশেষ করে আমি যদি ক্লিয়ার করে বলতে হ্যাঁ, চাই হ্যাঁ, সিউর, সিউর। আমি 3 ক্লাস থেকেই কেন জানি হুম। আমার এই পেশাটার প্রতি আলাদা একটা ভালোবাসা শুরু হয়। আচ্ছা। এবং এই ব্যাপারে একটা ছোট ঘটনা আছে। ছোট না, এটা আসলে একটা বড় ঘটনাই। হ্যাঁ, আমার জন্মের আগে আমার মার মুখে শোনা, হ্যাঁ, দাদু মানে আমার মার বাবা হ্যাঁ। উনি ব্লাড ক্যান্সারে মারা গেছিলেন এবং একটু মানে বেশ কষ্ট পেয়ে মারা গেছিলেন। তো আমার মার ভিতরে একটা আফসোস মতোই বলা যায়
যে একটা ডাক্তার হয়তো পরিবারে থাকলে কিংবা আত্মীয়স্বজন কাছাকাছি থাকলে হয়তোবা তার বাবাকে এতটা কষ্ট পেয়ে মারা যেতে হতো তোমার না। নানু? হ্যাঁ, আমার নানু জি। আচ্ছা। কিংবা হয়তো অনেক ভালো কিছু হতে পারত। তো এরকম একটা আফসোস ছিল। আর আরেকটা আফসোস সেটা হচ্ছে আমাদের বংশের মানে আমার বাবার দিকে। হ্যাঁ, সেখানে আ শিক্ষকই বেশি এবং অনেক ফিল্ডে অনেক ভালো, ভালো পজিশনে অনেক পেশার লোক আছে। আচ্ছা, কিন্তু তাদের একটা আফসোস যে ডাক্তার আমাদের বংশে একজনও নেই। আচ্ছা। তো সেখান থেকে মানে একটা ২ দিকেরই একটা মোটামুটি একটা এক্সপেকটেশন ছিল এবং আমার নিজেরও স্বপ্ন। সত্যি মানে সবকিছু মিলে আমার মানে সব ঠিকঠাকই যে আমি ডাক্তারই হবো এরকম আমি ছোট থেকেই নিজেকে বোঝাতে থাকি বা নিজের স্বপ্নটাকে আরকি তোমার আম্মাও এগিয়ে তো বোধহয় জব করত? হ্যাঁ, আমার আম্মুও আমার মাও কিন্তু শিক্ষক ছিলেন। উনি আসছেন আজকে আমাদের এখানে। আমরা হ্যাঁ। মাকে নিয়ে আসবো একটু পরে। এবং আমি শুনেছি তোমার পড়াশোনার কারণে বা তোমার সাপোর্ট এর কারণে অনেক সময় জব ছেড়ে দেন। কি হয়েছে ঘটনাটা? আসলে ঘটনাটা আমি এমনিতেই একটু মা অসুস্থ হয়ে পড়ছিলেন আমার হ্যাঁ, আরকি জন্মের সময় এবং আমার পরে জন্মের পরে তারা চিন্তা করে আমার বাবাও আরকি চিন্তা করে দেখলেন যে আসলে সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে মা-বাবার বিশেষ করে মার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা অনেকেই দেখতে পারি যে বর্তমানে বাবা এবং মা চাকরি করছেন ঠিকই, কিন্তু সন্তানকে সঠিকভাবে সময় দিতে পারছেন না। রাইট। সেইটা চিন্তা করে আসলে মা অনেকদিন ধরেই চিন্তা করছেন এবং যাই হোক সিদ্ধান্ত নিলেন যে আমার দিকেই আরকি সম্পূর্ণ সময়টা দেবে। তো সেখান থেকে আরকি চাকরি থেকে সরে আসলেন আরকি। সো তুমি আসলে পড়তে কিভাবে? আমাকে একটু বলো তো ছোটবেলা থেকেই তুমি আসলে তোমার যেটা স্টাইলটা কি? কখনো মনে হয়নি যে পড়াটা খুব বিরক্তির জিনিস। আমার ভালো লাগতো। আচ্ছা, এবং আমি বিশেষ করে দুপুরবেলার টাইমটা যখন খাওয়ার পরে অনেকে একটু বিশ্রাম নেয়, মা আমাকে অনেক বলে কয়ে মানে শোয়াতেন। কিন্তু আমি আসলে দেখা যেত কি সে ঘুমিয়ে পড়ছে, উঠে দেখে আমি টেবিলে বসে পড়ছি। ছোটবেলায় ওটা অনেক। এরকম আমি অনেকবারই করছি। মানে পড়াটা আমার কাছে কখনো বার্ডেন বলে মনে হয়নি। এবং আমি শুনেছি তুমি কখনো রাত জাগতা না। না, না, না। এটা আমি একদম পছন্দ করিনি এবং আমি এটা পরীক্ষা করেও দেখছি। এটা হ্যাঁ। আসলে আমার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না এবং এক্সট্রা কোনো বেনিফিট আমি পাইনি। সো তোমার ডেইলি রুটিন কি ছিল? ডেইলি রুটিন আমি কখনো পড়ার ক্ষেত্রে ওরকম করতাম না। কারণ আমি কত ঘন্টা বা টাইম বেঁধে পড়াটার থেকে কতটুকু পড়ছি এবং ঠিক কোন টপিক গুলো পড়ছি বা কতটুকু শেষ করছি, কতটুকু এগোচ্ছি এটার উপরেই আমি মূলত ফোকাসটা দিতাম। আচ্ছা। আমাদের তো এরকম হয় যে পরীক্ষার মনে করো ২ দিন আগে থেকে আমাদের ঘুম হারাম হয়ে যায়। হুম। আমরা ব্যাপক পড়াশোনা করি এবং আ মনে হয় যে সারা বছরের পড়া আমরা ২ দিনেই পড়ে শেষ করে ফেলব। তোমার ক্ষেত্রে কি হতো? না, এটা আমি আ ছোট থেকেই খুব ধারাবাহিক পড়ার প্রতি। আচ্ছা, আমি ১ম থেকেই বোঝার চেষ্টা করতাম যে এটা যদি এরকম হয় তাহলে আমার এখন থেকে এভাবে পড়তে হবে। কারণ পরীক্ষার ২ দিন আগে ভাইয়া টেনশন করেও কিছু হবে না। পড়েও আসলে কতটুকু হবে এটা আমার মনে হয় না। কারণ ২ দিনে পড়াতে তেমন কিছু পার্থক্য গড়ে দিতে পারে না। এর জন্যে ১ম থেকেই ধারাবাহিকভাবে যদি পড়া যায় তাহলে পরের বোঝাটা আর এসে পড়ে না। আচ্ছা। সো তুমি ১ম থেকেই একবার বছরের ১ম দিন থেকেই আমি সবসময় চেষ্টা করি ধারাবাহিকভাবে এগিয়ে যেতে। ওকে, বিউটিফুল। এবং ১ম থেকেই তোমার টার্গেট ছিল যে না তুমি ডাক্তারিতে হ্যাঁ, মেডিকেলের দিকেই মেডিকেলে ছিলাম। পড়তে চাও। আমি এরকমও শুনেছি যে তুমি এক্সপেক্ট করতেছিলা পরীক্ষা দেওয়ার আগেই যে ভর্তি পরীক্ষায় তুমি ১ থেকে ৩ এর মধ্যে থাকবা। না, ব্যাপারটা আসলে আমি একটু ক্লিয়ার করে দিতে হ্যাঁ, চাই। আ ১ম দিকে আমার ইচ্ছা ছিল ডিএমসি। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেম ছিল। কিন্তু যখন আমি উত্তরগুলো মেলাতে শুরু করলাম, যেমন অনেক কোচিং সেন্টার বলেন, অনেক বইয়ের প্রকাশনী থেকে, অনেক ওয়েব পেজ থেকে আরকি দিচ্ছিল এবং ফেসবুক পেজ থেকে। তো ওগুলো যখন মেলাতে শুরু করলাম, তখন আমি দেখলাম যে যেগুলো আমি একটু কনফিউশন এ দিয়েছিলাম বা একটু হয়তো এদিক ওদিক হতে পারে, সেগুলো দেখলাম আমার মোটামুটি মিলে গেল। তো তখন একটা কনফিডেন্স পেলাম যে না আমি হয়তো 90 বা 90 প্লাস পাবো। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি টপ 10 এর আশা করতে পারি কিংবা যদি সৃষ্টিকর্তা চায় আমি টপ 3 এরও আশা করতে পারি। ওকে, ওকে। কিন্তু মানে ফার্স্ট এর ব্যাপারটা একটু অপ্রত্যাশিতই ছিল। একটা রিপোর্ট হয়েছে। আমি রিপোর্টটা একটু দেখাতে চাই। কোচিং ছাড়াই মেডিকেল ভর্তি পরীক্ষার ১ম খুলনায় সুশোভন। হুম, আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন। এটা খুবই একটা মানে ওই সময়ে খুব আলোড়ন তোলা একটা হুম। নিউজ যে কোচিং ছাড়াই একটা ছেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেল। মানে এটা আসলে কি? ঘটনাটা বলো তো? এটা ভাই একটু ব্যক্তিগতভাবে আমাকে একটু হার্ট করছে। কারণ এটা আসলে একটা মিসকনসেপশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি বলব। কারণ আমার বাবা একটা কথা বলছে যে, "আমার ছেলে কোচিং ছাড়া পড়াশোনা করছে, প্রাইভেট ছাড়া পড়াশোনা করছে।" আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, আমি একাডেমিকে কোনো প্রাইভেট বলেন কিংবা কোচিং বলেন কোনোটার সাথে আমি যুক্ত ছিলাম না। ওটা আমি সম্পূর্ণ একাই
আসছে এই পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই স্কুল কলেজের টিচারদের তো একটা ভূমিকা ছিল। ওটা আমি ছোট করে দেখতে চাই না। মানে আমি প্রাইভেট এবং কোচিং এর সাথে আমার কোনো যোগ ছিল না। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে আমি আরকি উন্মেষের সাথে মানে একেবারে শুরু থেকেই আমি যুক্ত হয়ে যাই উন্মেষের সো সাথে। তার মানে ভুল করে নাই। তোমার বাবা ওভাবে বলেছিল বলে মানে হয়তো তাদের আরকি বোঝাটা একটু ভুল হয়ে গেছে। ২ জনের থেকে ওটা একটা হবে একাডেমিকের জন্য। কিন্তু ওটা সম্পূর্ণটা ক্লিয়ার করেছে। কিন্তু ক্লিয়ার। সম্পূর্ণর জন্যে এটা যদি বলা হয় তাহলে এটা উন্মেষকে অপমান করা হবে। আচ্ছা। সো ঠিক আছে। আমরা এটাকে খুব বড় করে ইস্যু করে দেখতে চাই না। বাট নিউজের জায়গা থেকে এটা একটা বিগ নিউজ ডেফিনিটলি হ্যাঁ। আলোড়ন তোলার ক্ষেত্রে। ইন্টারের পরের পড়াশোনাটা নিয়ে আমি একটু বলতে চাই। মানে ওই সময়টাতে তুমি যখন ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছিলা, তখন আসলে কি ধরনের প্রিপারেশন নিয়েছো? এক্সট্রা কি এই যে ওর রেজাল্টের কপি আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন। এটা মেরিট স্কোর হচ্ছে 190.75 এটা কি হ্যাঁ, জিনিস? এটা হচ্ছে ভাইয়া ওই ১০০ মার্ক মানে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে হ্যাঁ। ওটাকে ১০০ করে দেন হচ্ছে আমি মেডিকেল মেইন যে পরীক্ষার ও নাম্বারটা তুমি 90 পাইছো হচ্ছে 90.75 পেয়েছি আরকি মূল যে পরীক্ষা। পরীক্ষা ওখানেই। ওকে। এটা তো তুমি পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে জানতে পারছো হ্যাঁ, তুমি 90 তখন পাবা। হ্যাঁ, আমি এটা সিওর ছিলাম। রেজাল্টের আগের প্রিপারেশন ধরেন উন্মেষের সাথে যুক্ত হওয়ার একটু আগে বা উন্মেষের সাথে যুক্ত হওয়ার সময়, ওই সময়টা এবং আমি পুরোটা সময় মেইন বইটাকেই মূলত ফোকাস করতাম। মানে মূল যে বোর্ড বইগুলো, ওগুলোই ফোকাস করতাম কেন? কারণ ওইটা যদি ক্লিয়ার না হয়, ওটার যে কনসেপ্ট গুলো আসলে অন্যান্য ভর্তি পরীক্ষার্থীদের পক্ষে আসলে এটা অনেক কঠিন। ভর্তি পরীক্ষায় মানে বোঝা বলেন বা আ মানে শুধু সহায়ক বই পড়লে এটা আসলে অনেক কঠিন হয়ে যায় ভর্তি পরীক্ষায়। এর জন্য মেইন বইটাই আরকি মূলত ক্লিয়ার করাটা আগে প্রয়োজন। তারপর ধীরে, ধীরে যে সহায়ক বই বলেন বা যে কোচিং এর সাথে থাকবে বা প্রাইভেট এর সাথে থাকবে সেই অনুপাতে প্রস্তুতিটা নিলে আমার মনে হয় সবথেকে ভালো হয়। আমিও সেটাই আরকি নিয়েছি। ভর্তি পরীক্ষায় যারা দিতে চায় তাদের ক্ষেত্রে আমি বলছি, আমি শুধু মেডিকেল না যে মানে মেধা থেকে কিন্তু পরিশ্রমটা বেশি গুরুত্বপূর্ণ। হুম। কারণ মেধা নেই, পরিশ্রমী তারা কিন্তু সফল হয়ে যায়। এটা আমি কোথায় যেন একটা শুনছি একজন বিজ্ঞ মানুষের কথা। কিন্তু আ মানে যারা মেধাবী, পরিশ্রমী না, তারা কিন্তু আসলে সফল হতে পারে না। ট্রু। তো পরিশ্রমটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস এবং অবশ্যই সৎভাবে পরিশ্রমটা করতে হবে। ওই পরীক্ষাগুলো সৎভাবে দিতে হবে honestly যে আমি বাসায় রয়েছি, কেউ দেখার নেই। আমি একটু একটু উল্টোপাল্টা করলাম। এটা আসলে করাটা ঠিক না। honestly দিতে হবে। কারণ এটা আসলে আমাদের প্রস্তুতি। আমরা যদি এখনই যদি অসৎ কাজ করি তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আমাদেরকে ছাড় দেবেন না নিশ্চয়ই, ভর্তি পরীক্ষায়। নিশ্চয়ই। কিন্তু আমরা যদি এখন যদি সতে অল্প পাই, পরে দেখে নেব। পরে নিজেকে ভুলগুলো শুধরে নেব। কিন্তু পরের জন্যে যাতে সৃষ্টিকর্তার কাছে অন্তত স্বচ্ছ থাকি। এর ডেফিনিট জন্যই সৎভাবেই পরিশ্রমটা করতে হবে এবং সৎভাবে পরীক্ষাগুলো দিতে হবে। চমৎকার বলেছেন না? সৎভাবে পরিশ্রম। শুধু পরিশ্রম করলে হবে না, হুম। সৎভাবে পরিশ্রম। দ্যাটস আ বিউটিফুল ওয়ার্ড। সো রেজাল্ট শুনে নাকি তোমার বিশ্বাস হচ্ছিল না? এরকম একটা কথা শোনা হ্যাঁ, এটা ১ম এ বিশ্বাস হচ্ছিল না। কারণ ওটা একটু আমার কাছে একটু অপ্রত্যাশিত লাগছিল। এবং আমি নিজে কিন্তু দেখছি ৩-৪ বার। ৩-৪ বার দেখছি ওয়েবসাইটে। আচ্ছা। তারপর এমনকি আমি আমার একটা বন্ধুকে দিয়েও দেখাইছি। যে দেখ আমি যেটা দেখতেছি তুই সেটা দেখতেছিস। হ্যাঁ, হ্যাঁ। তো সে বলে, "ভাই তুমি ওয়েবসাইট দেখা বাদ দাও। তুমি Facebook দেখো, YouTube দেখো। আর নয় দরকার হয় টিভিই খোলো। কয় তোমাকেই দেখাচ্ছে।" এটা খুব ভালো ছিল। ওকে। আর আমার মা আরকি অনেকটা ইমোশনাল হয়ে গেছিল। কান্নাকাটি শুরু করছিল। দাঁড়াও তোমার মাকে নিয়ে আসি। ভদ্রমহিলাকে আমার মাকে ভিতরে দাও। কি অসাধারণ না? ছেলেমেয়েদের সাফল্য বাবা-মায়ের জন্যে এটা যে কত বড় প্রাপ্তি আ যাদের সন্তান আছে তারা নিশ্চয়ই বোঝেন। আসলে মানুষের জীবনে ৪ টা স্টেজ। আ আমরা অনেকেই বলি এভাবে। তো সন্তানই তো আসলে আপনার জীবনের শেষ স্টেজ। কারণ আপনি রেখে যাচ্ছেন পৃথিবীতে। তো তারা যদি প্রপারলি আপনার মতো আ মানে আপনার চিন্তাভাবনায় বড় না হয় তাহলে তো প্রবলেম। আসসালামু আলাইকুম। জি, আসেন। কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে ছেলের এত নাম, এত সুনাম চারিদিকে কেমন লাগছে মা হিসেবে? মা হিসেবে খুবই ভালো লাগছে। খুবই গর্বিত মা মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা গলাটা আমার থাক, গলাটা ভেঙে সমস্যা নাই। আপনি বলেন কোন সমস্যা সৃষ্টিকর্তার মানে আশীর্বাদ আর ওর প্রচেষ্টা আর সবার গুরুজনের আশীর্বাদ দোয়া এ জি। আমি শুনেছি আপনার বাবা ব্লাড ক্যান্সারে মারা গেছে এবং আপনার ইচ্ছা ছিল আপনার ছেলে যেন ডাক্তার হয়। আমার ইচ্ছা তো ছিল যে ও ছোটবেলা থেকে দাদুর গল্প শুনে হ্যাঁ, ওর ছোটবেলা থেকে ইচ্ছা যে ক্লাস 3 থেকে যে আমি একটু ডাক্তার হব। জি। এই
সেবা করব ছেলে সকল তো নিশ্চয়ই এখন সারা বাংলাদেশ জেনে গেল, ছেলের দায়িত্বও অনেক বেড়ে গেল। ছেলে তো ডাক্তার হবেই একদিন। আমরা তো সেই দোয়া করি। এখন ছেলেকে কেমন ডাক্তার হিসেবে দেখতে চান আপনি? আমি ১ম এই বলতে চাই ডাক্তারের থেকে ভালো মানুষ হওয়া উচিত। জি। ভালো মনের মানুষ হয়ে তারপরে ভালো ডাক্তার। শুধু ভালো ডাক্তার হলে তো হবে না। ভালো মনের মানুষ হতে হবে, সেবামূলক মন মানসিকতা থাকতে হবে যে আমি অসহায়দের সেবা সেবা করব। করতে পারি এরকম। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। বাবা-মা যখন সন্তানকে নিয়ে গর্ব করে আর এটা যখন সন্তান অনুভব করতে পারে, সন্তানের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। কারণ হয় না যে অনেক সময় স্লিপ করে গেলে আমার বাবা-মা কি ভাববে? পুরা মানুষ, দেশের মানুষ আমাকে নিয়ে গর্ব করছে। তারা কি ভাববে? সো সেই জায়গা থেকে তো রেসপনসিবিলিটি অনেক বেড়ে গেল শোভন। ও সো ফিউচার নিয়ে কি চিন্তা করছো? আমাকে একটু বলো। আমরা শেষের দিকে চলে আসছি। ফিউচার নিয়ে আমার একটা বড় চিন্তা আছে। আমি জানি এটা এটা আসলে একটু বেশি না। এক্সপেকটেশন না, হয়ে যায়। কোনো সমস্যা নেই। তুমি বলো। আমি জানি না সৃষ্টিকর্তা আমাকে কোথায় নিয়ে যাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। যে আমার নিউরোলজি নিয়ে পড়ার চিন্তা আছে। ওকে, ওকে। আমার একটা আলাদা একটা আগ্রহ আছে এবং আমি একটু গরিবদের আলাদা একটা ফ্যাসিলিটি দেওয়ার, অসহায়দের আরকি সহজ কথা অসহায়দের একটা আলাদা একটা ফ্যাসিলিটি দেওয়ার একটা চিন্তাভাবনা আছে। চিন্তা করছেন ওর মা আমি এখনো কারেকশন করে দেয় পাশে থেকে বসাতে। মারা তো এরকমই হয়। বের ডাক্তার কোথায় নিয়ে যায়? আসলেই আমি কয়েকদিন আগে জানতামও না আমি এখানে এই পজিশনে আসবো। আসলে তার ইশারা ছাড়া যখন তখন যা তুমি কিছু খুব চমৎকার একটা কথা বলেছো, সততার সাথে পরিশ্রম। আমরা আজকে এই বাক্যটা দিয়ে শেষ করতে চাই। পরিশ্রম আমরা আমাদের করতেই হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যে। সেখানে আ আমাদের কখনো প্রতিষ্ঠানের সহায়তা লাগবে, কখনো ব্যক্তি মানুষের সহায়তা লাগবে, কখনো কারো দোয়া লাগবে এবং নিজের ইচ্ছা তো অবশ্যই। কারো পরিশ্রম হয়তো অনেক বেশি করতে হয়, কারো হয়তো কম্পারেটিভলি কম করতে হয়। বাট পরিশ্রমের কোনো বিকল্প নাই। কিন্তু পরিশ্রমের আগে যে সততা শব্দটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সততার সাথে আমরা যেন পরিশ্রম করি এবং আমরা বিশ্বাস করি শোভন অনেক দূরে যাবে এবং শোভনের আ জাতীয় দায়িত্ববোধ চলে এসছে যেহেতু পুরো দেশের মানুষ ওকে নিয়ে গর্ব করছে। সেই জায়গাটায় শোভন অনেক ভালো কিছু করবে, সেই স্বাক্ষর রাখবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জন্য ভালো থাকবেন আপনারা অবশ্যই। এবং অনেক বড় ডাক্তার হও, অনেক বড় ডাক্তার হও সেই শুভকামনা। আ হওয়ার পরে যেন তোমাকে আমি ইন্টারভিউ করতে পারি। ঠিক আছে? দোয়া করেন অবশ্যই। নিশ্চয়ই। আর দেশের মানুষের কাছে আসলে আমার আমি কামনা করছি আশীর্বাদ ও দোয়া তারা যাতে অবশ্যই আমাকে দোয়া করে আমি সেই উচ্চতায় যাতে পৌঁছে যেতে পারি। আবারও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখেছেন। আমি বলব যে প্রত্যেকেই আপনারা আপনার আইডিতে শেয়ার করে রাখেন। এটা বেসিক্যালি আপনার সন্তানদেরকে গাইড করার জন্য চমৎকার একটা ভিডিও। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।